সবাইকে স্বাগত নতুন একটি ক্লাসে। আমরা রেগুলার লাইভ ক্লাস করছি, বিশেষত মাধ্যমিক এবং টেটের কথা মাথায় রেখে। এরপর যখন অডিয়েন্স বা স্টুডেন্ট বাড়বে, আমরা কিন্তু টেটের জন্য আলাদা ক্লাস করব। সেটা আমি আলাদা ডেট টাইম বলে দেবো, এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জন্য আলাদা ডেট এবং টাইমে ক্লাস হবে। সেগুলো আমি সেপারেট করব, যেহেতু চ্যানেলটা অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিল, আবার নতুন করে অ্যাক্টিভ করতে হচ্ছে। তাহলে এখন কিন্তু ভিউজ সেভাবে নেই, তো আলাদা করে এখন যদি আমি ভিডিওগুলো করতে চাই, সেক্ষেত্রে ভিউ আরো কমে যাবে। সেই জন্য আমি একটু ভিউ বাড়ুক, মাধ্যমিকের জন্য কিছু স্টুডেন্ট অন্তত হোক, উচ্চ মাধ্যমিকের জন্য কিছু হোক, এবং টেটের জন্য কিছু হোক। তারপর আমি প্রত্যেকটা ক্লাস আবার আলাদা করে আলাদা ডেট টাইমে ফিক্সড করে দেবো, এবং সেই টাইমে প্রত্যেকটা সেপারেট বিষয় ক্লাস হবে। তো যাই হোক, আমরা আপাতত মাধ্যমিক এবং টেটের কথা মাথায় রেখে ক্লাস করছি। এর আগে বেশ কয়েকটি লাইভ ক্লাস হয়েছে। এবার থেকে ক্লাস মূলত লাইভই আসবে, যাতে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে উত্তরও দিতে পারি। তো এটা তোমাদেরও সুবিধা হবে, আর আমার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা যে সিরিজটা পড়ছিলাম মূলত বায়ুমণ্ডলের বেশ কয়েকটি ক্লাস আমরা করেছি। সেই ক্লাসগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে গিয়েছিল। আমি যেটা বলেছিলাম যে পরবর্তী সময় আমি আলোচনা করে দেবো, সেটা হচ্ছে উষ্ণতার বৈপরীত্য। আমরা এর আগে অ্যালবেডো কি, ল্যাপস রেট কি, কার্যকরী সৌরবিকিরণ কি, সেগুলো সব পড়েছি। এবং পড়তে গিয়ে আমি বলেছিলাম যে এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে উষ্ণতার বৈপরীত্য। সেটা আমি আলাদা ক্লাস করব, যদিও এটা টপিকটা খুব একটা বড় নয়, ছোটর মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য এটার উপর শুধু বেস করে আমি আজকে লাইভ এসেছি। পরবর্তী সময় আবার অন্য কোনো টপিক নিয়ে নিশ্চয়ই লাইভে থাকবো। তাহলে শুরু করা যাক। তাহলে এর আগের দিন আমরা পড়েছিলাম যে উষ্ণতা স্বাভাবিক বৃদ্ধি বলতে কি বুঝি। তাহলে আমি বলেছিলাম যে ট্রোপোস্ফিয়ার, গত ক্লাসটাতে আমি পড়েছি যে আমরা যদি কি এটাকে ট্রোপোস্ফিয়ার বলে মনে করি, তাহলে ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরের দিকে যাওয়া যায়, মানে ট্রোপোস্ফিয়ার, ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের মধ্যে আমরা যত উপরের দিকে যাই, তত উষ্ণতা কমতে থাকে। একে বলে উষ্ণতা স্বাভাবিক ল্যাপস রেট, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। এবার আমাদের মানুষের বা প্রাণী জগতের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি সব ট্রোপোস্ফিয়ারের মধ্যে সীমাবদ্ধ। ম্যাক্সিমাম কিছু রয়েছে যেটা আমরা স্ট্র্যাটোস্ফিয়ার বা কিছু উপগ্রহ, বা আমরা যখন মহাকাশে যাতায়াত করি বা মহাকাশ অভিযান করি, তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য স্ফিয়ার গুলো ইউজ করতে হয়। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ট্রোপোস্ফিয়ারকে ইউজ করে থাকি। তাই এই ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি বা কমার অংশটিকে আমরা স্বাভাবিক অংশ বলে ধরে নিয়েছি। তাহলে স্বাভাবিক বলতে আমি বুঝবো, এটা যদি ট্রোপোস্ফিয়ার হয়, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। কত কমে? প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে যায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। এটাকেই বলা হয় ল্যাপস রেট, বা উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি বা কমার সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক। এবার মনে করো এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে কখনো এর বিপরীত ঘটনা ঘটলো। স্বাভাবিক ঘটনা কি? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমা। এবার আমি মনে করলাম যে উচ্চতা বাড়ছে, কিন্তু এক্ষেত্রে কি উষ্ণতা কমে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, স্বাভাবিক অবস্থার বিপরীত অবস্থা সৃষ্টি হলো এখানে। এটাকে আমরা বলবো বৈপরীত্য উত্তাপ। তাহলে বৈপরীত্য উত্তাপ কাকে বলবো? ট্রোপোস্ফিয়ার কথাটি কিন্তু উল্লেখ করবে, কারণ ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। তাহলে আমরা বলবো ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণত উষ্ণতা কমে যায়। কিন্তু যদি কখনো বিপরীত অবস্থা ঘটে, অর্থাৎ উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা তাকে বলবো বৈপরীত্য উত্তাপ। তাহলে এটা হচ্ছে বৈপরীত্য উত্তাপের সংজ্ঞা। এবার আমরা যেটা পড়বো, যে এই যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার কারণ কি কি, বা কি করে বৃদ্ধিগুলো পায়। আচ্ছা, তার আগে আমরা পড়ে নেবো যে এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা যে কমছে, তার জন্য কিন্তু কতগুলি শর্ত প্রয়োজন। সবগুলো আমরা পড়বো। তার আগে আমি মূল কনসেপ্টটা বুঝিয়ে দিই। তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে কোনো একটি অঞ্চল। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে দিই, তারপর পড়াচ্ছি।
তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের একটি ভূমিরূপ যেটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। তাহলে প্রথম শর্ত হচ্ছে এই ভূমিরূপটি পার্বত্য অঞ্চলে অবস্থিত হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে পার্বত্য অঞ্চলের যে রাত বা শীতের রাত সেটা দীর্ঘস্থায়ী হতে হবে। আর তৃতীয় শর্ত বায়ু শান্ত থাকতে হবে। চতুর্থ শর্ত এই মেঘমুক্ত থাকতে হবে। যদি এতগুলো শর্ত মিলে যায় তখন কি হবে দেখো, পার্বত্য অঞ্চলে যখন উচ্চতা বৃদ্ধি পাবে, যেহেতু শীতের রাত আমি বললাম রাতটা দীর্ঘস্থায়ী, তাহলে যখনই উচ্চতা বৃদ্ধি পাবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক নিয়মে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যাবে। তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চলে উঁচু অংশ। তাহলে এখানে এসে বায়ুর উষ্ণতা কিন্তু কমে যাবে। যখনই উষ্ণতা কমে যাবে এখানে এসে দেখা যাবে সেই বায়ুটা শীতল হয়ে গেছে। আর আমরা জানি শীতল বায়ু হচ্ছে ভারী বায়ু আর উষ্ণ বায়ু হালকা বায়ু। এবার যখন এই বায়ুটা ভারী হবে ও কিন্তু ধীরে ধীরে এই পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে এই পাশ থেকেও নেমে আসবে ভারী বায়ু। একইভাবে এখানকার বায়ুটা শীতল হবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে গিয়ে বায়ু শীতল হবে, ভারী হবে, ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে। তাহলে দুপাশ থেকেই যখন এই ভারী বায়ু নিচের দিকে নেমে আসবে, আর নিচে কিন্তু এতক্ষণ অবস্থান করছিল এই উষ্ণ বায়ু, তখন এই উষ্ণ বায়ুকে ঠেলে উপর দিকে তুলে দেবে দুপাশ থেকেই। তাহলে নিচে অবস্থান করবে এসে ভারী বায়ু শীতল বায়ু, আর এই শীতল বায়ু উষ্ণ বায়ুকে ঠেলে উপর দিকে তুলে দেবে। এই পরিস্থিতিতে কেউ যদি এই ঢাল বেয়ে উপর দিকে উঠতে থাকে তাহলে দেখবে প্রথমে শীতল বায়ু, তারপর যত উপর দিকে যাচ্ছে বায়ুর পরিমাণ তত, বায়ুর উষ্ণতার পরিমাণ তত বাড়ছে। ফলে ট্রপোস্ফিয়ারের যে স্বাভাবিক অবস্থা তার কিন্তু এখানে বিঘ্ন ঘটছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থা থাকছে না। স্বাভাবিক অবস্থা কি? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যাওয়া। এক্ষেত্রে কি হচ্ছে, যত উচ্চতা বৃদ্ধি পাবে উষ্ণতা বাড়বে, কারণ নিচে রয়েছে শীতল বায়ু আর শীতল বায়ু ঠেলে উষ্ণ বায়ুকে উপরে তুলে দিয়েছে। তাহলে উপরে অবস্থান করছে উষ্ণ বায়ু। এই অবস্থায় আমরা যদি ঢাল দিয়ে উপর দিকে উঠতে থাকি তাহলে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমার বদলে বেড়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটবে। এটাকেই আমরা বলছি বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, এখানে আমি আরেকটি কথা বলে দিই, বৈপরীত্য উত্তাপে আমি কতগুলো শর্ত বললাম, এই শর্তগুলো ছাড়াও আরো কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কখনো কখনো এই বৈপরীত্য উত্তাপকে ভীষণভাবে সাহায্য করে, হেল্প করে। আমি মনে করলাম এটা পার্বত্য অঞ্চলের শীর্ষ অংশ বা পর্বত শিখর, এটাকে আমি মনে করলাম পর্বতের শিখর। মনে করো এবার এই দুই পর্বত শিখরে বরফ জমে আছে, এখানেও বরফ জমে আছে, এখানেও বরফ জমে আছে। তাহলে এই পরিস্থিতিতে যদি বরফ জমে থাকে আর নিচে বায়ু যদি উপর দিকে উঠে আসে, তাহলে এই বরফের সংস্পর্শে এসে আরো দ্রুত ঠান্ডা হবে, দ্রুত শীতল হবে এবং শীতল বায়ু কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে আমি প্রথমে যে শর্তগুলো বললাম সেগুলো তো থাকছেই, তার সঙ্গে যদি কোনোভাবে এখানে বরফ জমে যায় বা শিখরে বরফ থাকে তাহলে কিন্তু এই উষ্ণতার বৈপরীত্য ঘটাতে অনেক বেশি সাহায্য করে থাকে। তাহলে এটা একটা অ্যাডিশনাল পয়েন্ট বা বোনাস পয়েন্ট। তোমরা এটা মনে রাখবে যে পর্বতের শীর্ষ দেশে যদি বরফ জমে থাকে তাহলে বৈপরীত্য উত্তাপ সৃষ্টিতে অনেক বেশি হেল্পফুল হয়। তাহলে এইভাবে আমরা উষ্ণতা বৈপরীত্য পড়বো। তাহলে বৈপরীত্য উত্তাপ কি? আমি আগেই বললাম যে আমরা জানি ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, যদি কোনো কারণে না কমে বেড়ে যায় তখন আমরা তাকে বলবো বৈপরীত্য উত্তাপ। এবার আমরা সাধারণ নিয়ম এখানে বলেই দিয়েছে, দেখো প্রতি 1000 মিটারে সাধারণত 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে ট্রপোস্ফিয়ারে। তাহলে এখানে যত উঠবো উষ্ণতা তত কমার কথা, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে উষ্ণতা না কমে বেড়ে গেছে তাহলে সেটাকেই আমরা বৈপরীত্য উত্তাপ বলে মেনে নেব। এবার বৈপরীত্য উত্তাপ আমি ভালোভাবে ব্যাখ্যা করলাম, আর মূল শর্ত বা বৈশিষ্ট্যটা আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে আমি বলছি একটি পর্বত, এই ঢাল দিয়ে তাহলে উষ্ণবায়ু উপর দিকে উঠছিল, এই ঢাল দিয়ে উষ্ণবায়ু উপর দিকে উঠছিল। এই যে দুই উষ্ণবায়ু উপর দিকে উঠে যাচ্ছে এটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু, যেটা সাধারণত দিনের বেলা উষ্ণ হালকা ঊর্ধ্বগামী থাকে। উষ্ণ এবং হালকা মানেই সে কিন্তু ঊর্ধ্বগামী হবে। তাহলে পর্বতের ঢাল বেয়ে ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু যেটা হালকা সেটাকে আমরা বলছি অ্যানাবেটিক বায়ু। আর রাত্রিবেলায় কি হয়, এই বায়ুটাই উপরে উঠে পর্বতের শীর্ষে বরফ থাকার কারণে হোক বা স্বাভাবিক নিয়মে হোক
এখানে যখন শীতল হয়ে যায় তখন শীতল বায়ু ঢালবে নিচের দিকে নামতে শুরু করে। এই বায়ুটা হয় ভারী, এই বায়ুটা হয় শীতল এবং মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে, একে বলে ক্যাটাবেটিক বায়ু। তাহলে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক দুটি বায়ু কিন্তু বৈপরীত্য উত্তাপ সৃষ্টিতে সমানভাবে অংশগ্রহণ করে। ক্যাটাবেটিক কি করে হলো সেটা বোঝা গেল। এবার কিভাবে ঘটে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, এটা একটি ভ্যালি বলে মনে করছি আমি, উপত্যকা এটা। এবার যখন রাত্রিবেলা হবে, দেখো রাত আমি উল্লেখ করে দিয়েছি, যখন রাত্রিবেলা হবে পাহাড়ের দুপাশে বায়ু অনেক বেশি উষ্ণ থাকবে, শীতল থাকবে, সেই শীতল বায়ু ভারী হবে, হয়ে যে নিচের দিকে নেমে আসে। দেখো এই যে অ্যারোগুলোতে আমি দেখিয়েছি, নিচের দিকে নেমে আসছে, এসে এই অংশে কিন্তু এই ভারী বায়ু এই অংশটাকে দখল করে নেবে। আর এখানে যে হালকা বায়ু ছিল, যেটা লাল দিয়ে আমি দেখিয়েছি, এই হালকা বায়ুটাকে ঠেলে উপর দিকে তুলে দেবে। এমত অবস্থায় আমরা যদি পাহাড়ের ঢাল দিয়ে উপর দিকে উঠতে থাকি, তাহলে দেখবো যে ভারী বায়ু মানে শীতল বায়ু, তাহলে যত উপর দিকে উঠবো এখানে কিন্তু তখন হালকা বা উষ্ণ বায়ু অবস্থান করছে। তাহলে যত উপর দিকে উঠবো বায়ুর উষ্ণতা বাড়তে থাকবে। এইভাবে বৈপরীত্য উত্তাপ ঘটে থাকে। আচ্ছা, প্রধান কারণ আমি আগেই বললাম, প্রথমে শর্ত আছে, তাহলে সেই শর্তগুলোকে এখানে আমি আবার ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছি। দেখো, ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়, কিন্তু উপরে উঠে বায়ু ততটা শীতল হতে পারে না। সেটা যত উপর দিকে উঠতে থাকে তত শীতল হয়। এটা অ্যাকচুয়ালি লং ওয়েভ রেডিয়েশনের কথা এখানে বলা হয়েছে, সেটা আমি তোমাদের অন্য কোনো ক্লাসে আরো বেটার ভাবে বোঝাবো। আপাতত এই অংশটাকে তোমরা বাদ রাখতে পারো। আমি লং ওয়েভ রেডিয়েশনটা কি জিনিস এবং কেন ঘটে সেটা অন্য ক্লাসে আরো বেটার ভাবে তোমাদেরকে বোঝাবো। আজকে আমরা মূলত যেটা পড়ছি সেটাতে ফোকাস করি। আচ্ছা, এবার অনুকূল অবস্থা কি কি থাকলে বৈপরীত্য উত্তাপ সৃষ্টিতে সব থেকে বেশি হেল্পফুল হয়? প্রথমত দীর্ঘ শীতের রাত, আমি তোমাদের আগেই ব্যাখ্যা করলাম, রাত যত দীর্ঘ হবে তত কিন্তু পাহাড়ের ঢালে বা উপরের অংশ গিয়ে তাড়াতাড়ি মানে দীর্ঘ সময় ধরে বায়ু তাপ বিকিরণ করে শীতল হতে পারবে, শীতল বায়ু ভারী বায়ু নিচের দিকে নেমে আসতে পারবে। আচ্ছা, দ্বিতীয় শর্ত কি? মেঘমুক্ত আকাশ। আকাশ মেঘমুক্ত হতে হবে। যদি মেঘলা আকাশ হয় তাহলে কিন্তু বায়ুমণ্ডলের স্বাভাবিক যে অবস্থা সেটা থাকে না, সেক্ষেত্রে এটা সৃষ্টি হবে না। শুষ্ক বায়ু হতে হবে আর শান্ত বায়ু। যদি বায়ুটা অনেক বেশি অশান্ত হয় তাহলে ওই আমি এটা যে তোমাদেরকে ব্যাখ্যা করলাম যে বায়ুটা যদি অনেক বেশি অশান্ত হয়ে যায়, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে শীতল বায়ু আর এখানে যে উষ্ণ বায়ু, এই দুটো বায়ু মিক্সড হয়ে যাবে পরস্পরের সঙ্গে। সেক্ষেত্রে শীতল বায়ু উষ্ণ বায়ু বলে আলাদা কোনো বায়ু এখানে থাকছে না, তাহলে এই বায়ুটার উপর দিকে উঠতে পারবে না। তাহলে যদি শীতল বায়ু এবং উষ্ণ বায়ু যতক্ষণ না মিক্সড হবে, পরস্পরের থেকে আলাদা থাকবে, ততক্ষণই কিন্তু এই প্রক্রিয়াটি ঘটবে। পরস্পর মিক্সড হয়ে গেলে আর এই প্রক্রিয়া ঘটবে না। এই জন্য বলছি শান্ত বায়ু। আর বোনাস পয়েন্ট আমি একটা বলেছিলাম যে পর্বতের উপরে যদি কখনো বরফ জমে থাকে তাহলে কিন্তু এই প্রক্রিয়া ঘটতে খুব সুবিধাজনক হয়, কারণ পর্বতের উপরে বরফ সে বায়ুকে সহজে আরো দ্রুত শীতল করে। আচ্ছা, উপযোগিতা প্রভাব কি কি রয়েছে? তাহলে প্রথম প্রভাব দেখো, উপত্যকার তলদেশ প্রচন্ড ঠান্ডা শিশির ঘন কুয়াশার সৃষ্টি হয়, কারণ আমরা পড়েছি যে উপত্যকা থেকে শীতল বায়ু নিচের দিকে নেমে আসে। তাহলে শীতল বায়ু যখন উপত্যকার নিচে অবস্থান করবে, এর সাহায্যে শিশির ঘন কুয়াশা সৃষ্টি করবে শীতল বায়ুর সংস্পর্শে এসে। আর পাহাড়ের ঊর্ধ্বাংশে উষ্ণ আবহাওয়া গড়ে ওঠে। পাহাড়ের ঊর্ধ্বাংশে দেখো উষ্ণ আবহাওয়া গড়ে ওঠে এবং এখানে কি হয়? কৃষিকাজ হয়, জনবসতি সৃষ্টি হয়, কারণ পাহাড়ি অঞ্চল এমনি শীতল। আমি বলছি এটা ধর পাহাড়ি অঞ্চল, তাহলে এই জায়গাটা যদি রাত্রিবেলায় আরো শীতল বায়ু নেমে আসে তাহলে এখানে শীতলতার পরিমাণ বাড়বে। তার থেকে বরং যেখানে উষ্ণ বায়ুটা উপর দিকে উঠে গেছে সেই জায়গার পরিবেশ কিছুটা উষ্ণ থাকবে। এই পরিস্থিতিতে মানুষ কি করে? সাধারণত কিছুটা পাহাড়ের ঢাল বেয়ে উঁচু অংশে গিয়ে তার বসতি গড়ে তোলে। তার মূল কারণ এখানে রাত্রিবেলায় তাপমাত্রা এই নিচের অংশের তুলনায় বেশি থাকে। তাহলে পাহাড়ি অঞ্চলে এমনি শীতের পরিমাণ বেশি, আরো যদি শীত হয় সেক্ষেত্রে বসবাসে একটু অসুবিধা হয়। সেই বসবাসের সুবিধার জন্যই মানুষ পাহাড়ের নিচু অংশ থেকে ঢাল বেয়ে উপরের অংশ উঠে যায় এবং সেখানে বসবাস করতে শুরু করে, কৃষি কাজ করে। আর নিচু অংশে যদি কৃষি কাজ করে তাহলে আরেকটা অসুবিধা কি? এখানে শিশির বা ঘন কুয়াশা সেই কৃষি কাজকে নষ্ট করে দিতে পারে, কৃষিজ ফসলকে নষ্ট করে দেয়। সেই জন্য পাহাড়ের নিচু অংশ থেকে কিছুটা ঢাল বেয়ে উপর দিকে উঠে
কিছুটা উঁচু অংশে এরকম জায়গায় কিন্তু মানুষ বসতি গড়ে তোলে এবং সেখানে কৃষিকাজ জনবসতি সৃষ্টি হয়ে থাকে। তো এটাই ছিল, আচ্ছা উদাহরণ যেমন ইউরোপের পার্বত্য অঞ্চল, ইউরোপের পার্বত্য অঞ্চলে এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে তোমরা এটাকে উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারো। তো এটাই ছিল বৈপরীত্য উত্তাপ কিভাবে সৃষ্টি হয়, বৈপরীত্য উত্তাপের প্রভাব কি কি, বৈপরীত্য উত্তাপ সৃষ্টির শর্ত কি, সংজ্ঞা কি, এবং এখান থেকে যা যা প্রশ্ন। আচ্ছা এর সঙ্গে আরো দুটো খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন আমি কিন্তু পড়িয়ে দিয়েছি। একটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু আর একটি ক্যাটাবেটিক বায়ু। তো এই অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ুটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এই অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক উভয় বায়ুটি জেনে রাখবে। এখান থেকে শর্ট প্রশ্ন যদি আসে তাহলে এই দুটো আসার সম্ভাবনা খুব বেশি, আর পুরো অংশটা কিন্তু আসতে পারে টেটে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। প্রচুর বলতে এর মধ্যে একটা বা দুটো প্রশ্ন থাকতে পারে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু সেগুলো করে আসা একটু টাফ। তো আশা করছি এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক, সেটা মাধ্যমিক হোক টেট হোক, তোমাদের কারো বুঝতে অসুবিধা হবে না। যদি এরপরে কোথাও অসুবিধা থাকে, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো, আমি যদি কমেন্টে উত্তর দেওয়া সম্ভব হয় দিয়ে দেবো, আর যদি না হয় তার উপর বেস করে আলাদা একটা ভিডিও আমি আপলোড করব বা লাইভ ক্লাসে তোমাদের ক্লাস নিয়ে নেব। তো যাই হোক, আজকে ক্লাস এ পর্যন্তই। ক্লাস কেমন লাগছে জানাতে ভুলো না, যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারো। আজকে এখানেই শেষ করছি। আজকে ছোট্ট একটা টপিক নিয়ে ক্লাস ছিল। আমি কালকে বা পরশুদিন, কালকে যদি না পারি পরশুদিন আবার লাইভ ক্লাসে এই 10টা 10:30, 10টা থেকে 11টার মধ্যে আমি সাধারণত থাকি, আবার আসবো। লাইভ ক্লাসে যেদিন আসবো আমি সন্ধ্যার সময় ইউটিউবে আপডেট করে দেবো, ইউটিউবে যে পোস্ট সেখানে আপডেট করে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি মনে হয় উপকার হবে তাহলে ওখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে আমি কখন লাইভ থাকবো। আচ্ছা লাইভ ক্লাসে এসে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দিতে। তাহলে আজকে পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা ভালো করে করো।